প্রিয় পলিটেকনিকের শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং আজকের এই ক্লাসটি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড ৬৬/৭৬২, ক্লাস নং ৬, টপিকস হাই রেজিস্ট্যান্স পরিমাপ, অর্থাৎ মেজারমেন্ট অফ হাই রেজিস্ট্যান্স। তো আমরা পূর্ববর্তী ৪ নম্বর এবং ৫ নম্বর ক্লাসে লো রেজিস্ট্যান্স এবং মিডিয়াম রেজিস্ট্যান্স পরিমাপ সম্পর্কে জেনেছিলাম। আজকে হাই রেজিস্ট্যান্স পরিমাপ সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। আজকের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের জ্ঞাতব্য বিষয় ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক টেস্ট, হাই রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি, প্রাইসেস গার্ডওয়্যার পদ্ধতিতে হাই রেজিস্ট্যান্স পরিমাপ, অ্যানালগ মিটারের গঠন ও কার্যপ্রণালী, মেগারের সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ, আর্থ টেস্টারের সাহায্যে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ। এই হচ্ছে আজকে আমাদের জ্ঞাতব্য বিষয়। আজকে আমরা ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রথমেই জেনে নেই ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক টেস্ট। আসলে ডাইইলেকট্রিকটা কি? ডাইইলেকট্রিক হচ্ছে, ডাই মানে মৃত আর ইলেকট্রিক হচ্ছে বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুৎ যেখানে মৃত, অর্থাৎ যে সমস্ত ম্যাটেরিয়ালসের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না এবং খুব হাই রেজিস্ট্যান্স এবং উচ্চ বাধা প্রদর্শন করে, সেদেরকে বলা হয় ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস। ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালসের ভিতর আমরা উদাহরণস্বরূপ যেমন কাঁচ, মাইকা, চীনামাটি, মিনারেল ইনসুলেটিং অয়েল, বাতাস, পিভিসি, এবং আরো অনেক ম্যাটেরিয়ালস তোমরা ফার্স্ট ইয়ার থেকে এই পর্যন্ত পড়ে আসছো, এবং সেটা ৪ এবং ৫-এ এর উদাহরণ এবং নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা আমাদের বিষয়বস্তু হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল ডাইইলেকট্রিক টেস্ট। তাহলে আমরা জানি আগে যে ডাইইলেকট্রিক স্ট্রেংথটা কি বা ডাইইলেকট্রিক টেস্টটা কি। প্রতি একক পুরুত্বের ইনসুলেটিং ম্যাটেরিয়াল যে পরিমাণ ভোল্টেজ সহ্য করতে পারে তাকে উক্ত ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক স্ট্রেংথ বলে। আর এই ডাইইলেকট্রিক স্ট্রেংথ পরীক্ষা করার প্রক্রিয়াটাই হচ্ছে ডাইইলেকট্রিক টেস্ট। যেমন মিনারেল ইনসুলেটিং ম্যাটেরিয়াল, ইনসুলেটিং তেলের ডাইইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে 25 হতে 30 কেবি পার মিলিমিটার। অর্থাৎ আমাদের যে ইনসুলেটিং অয়েল আছে, ট্রান্সফরমারের যে তেল ব্যবহার করি, অয়েল সার্কিট ব্রেকারের যে তেল ব্যবহার করি, সেই তেল প্রতি মিলিমিটার পুরুত্বের তেল 25 থেকে 30 কেবি ভোল্টেজ সহ্য করতে পারে। এরকম ভাবে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। কাচের ডাইইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে 5 হতে 12 কেবি পার মিলিমিটার, মাইকা হচ্ছে 40 হতে 150 কেবি পার মিলিমিটার, চীনামাটি হচ্ছে 2 হতে 20 কেবি পার মিলিমিটার, এবং মিনারেল ইনসুলেটিং তেল হচ্ছে 25 হতে 30 কেবি পার মিলিমিটার। এবং বাতাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথ সাধারণত 3 কেবি পার মিলিমিটার হয়। বাতাসের আর্দ্রতা এবং শুষ্কতা এবং বিভিন্ন অবস্থার উপর ভিত্তি করে এটা পরিবর্তন হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা ট্রান্সফরমার তেলে, অর্থাৎ ট্রান্সফরমারের ভিতর যে ইনসুলেটিং তেল ব্যবহার করা হয় তার ডাইইলেকট্রিক স্ট্রেংথটা কিভাবে পরীক্ষা করা হয় সেটা আমরা আলোচনা করব। ট্রান্সফরমারের ইনসুলেটিং তেলের ডাইইলেকট্রিক স্ট্রেংথ পরীক্ষার জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট হচ্ছে অয়েল টেস্ট সেল। এর সাইজ হচ্ছে 55 মিলিমিটার বাই 90 মিলিমিটার বাই 100 মিলিমিটার, অর্থাৎ এর দৈর্ঘ্য 55 মিলিমিটার, প্রস্থ হচ্ছে 90 মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে 100 মিলিমিটার সাইজের হয়।
টেস্ট সেলের মধ্যে পিতলের তৈরি 12 থেকে 12.7 মিলিমিটার থেকে 13 মিলিমিটার ব্যাসের দুইটি গোলক সেট থাকে। সেলের তলদেশ থেকে গোলক বা স্ফিয়ারের উচ্চতা 40 মিলিমিটার এর কম হবে না। একটি স্টেপ আপ ট্রান্সফরমার যার ইনপুট ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট এর সাহায্যে টেস্ট সেলের সাথে সংযোগ থাকে। ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ পরিবর্তনের জন্য ইনপুটে একটি ভোল্টেজ রেগুলেটর লাগানো থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এই ট্রান্সফরমার তেলের টেস্টের জন্য যে সেল অর্থাৎ ট্রান্সফরমার তেল পরীক্ষা করার জন্য আমাদের একটা সার্কিট দেখানো আছে। প্রথমে দেখানো হয়েছে যে প্রথম যে টেস্ট সেলটা, এই সেলের বলা হয়েছে যে 55/90/100 মিলিমিটার, এবং যে গোলক দুটো স্পেয়ার দুটো, এই এই যে দুটো গোলক দেখানো হয়েছে, এবং এর ব্যাস হচ্ছে 12.7 মিলিমিটার থেকে 13 মিলিমিটার পর্যন্ত। এবং এই গোলকে সাপ্লাই দেওয়ার জন্য দুটো দুটো টার্মিনাল থাকে। এটা রডের সাহায্যে ট্রান্সফরমারের সেকেন্ডারির সাথে সংযোগ করা হয়। প্রথমে ইনপুটে 230 ভোল্ট দেওয়া হয়, তারপরে একটা সার্কিট ব্রেকার বা প্রোটেক্টিভ ডিভাইস ব্যবহৃত হয়, তারপরে একটা ভোল্টেজ রেগুলেটর, অর্থাৎ এখানে অটো ট্রান্সফরমার দেখানো হয়েছে। এই ভোল্টেজ রেগুলেটর 230 ভোল্ট সাপ্লাই দিয়ে এই ভোল্টেজ রেগুলেটর অবস্থান চেঞ্জ করলে পরে পরিবর্তন করে ধীরে ধীরে আমাদের ইনপুট ভোল্টেজ বাড়বে, সাথে সাথে সেকেন্ডারি ভোল্টেজও বাড়বে, এবং দুই গোলকের ভিতর এই ভোল্টেজ বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একসময় গোলক দ্বয়ের মধ্যে একটা স্পার্কিং হবে। নর্মাল অবস্থায় গোলক দ্বয়ের মধ্যে দূরত্ব সাধারণত 2.5 মিলিমিটার হয়ে থাকে। এই চিত্রে দেখানো হয়েছে যে এখানে 2.5 মিলিমিটার দুটো গোলকের মধ্যে দূরত্ব রাখতে হবে, এবং দুটো গোলক এটা রডের সাহায্যে, ওটাও পিতলের রডের সাহায্যে সেখানে হাই ভোল্টেজ সরবরাহ দেওয়ার ব্যবস্থা থাকবে, অর্থাৎ এখানে আমাদের 200 সেই ট্রান্সফরমার সেকেন্ডারি থেকে এখানে আউটপুটে সংযোগ করা হয়। যখন স্পার্কিং হলে পরে সেই স্পার্কিংটা দেখানো হচ্ছে যে মুহূর্তে প্রথমে স্পার্কিং হয় সেই ভোল্টেজটা এই সেকেন্ডারি থেকে পরিমাপ করে নেওয়া হয়, তারপর সেখান থেকে ডাইলেকট্রিক, সেই ভোল্টেজটাই হচ্ছে ডাইলেকট্রিক স্ট্রেংথ। এখানে দেখানো হচ্ছে আর একটা সেল, যেখানে হচ্ছে দুটো গোলক, তার ভিতর দুটো রড আছে, এবং এখানে ভিতর যে ইনসুলেটিং যে ক্যাপ আছে সেই ক্যাপের মধ্য দিয়ে আমরা ট্রান্সফরমার থেকে এর সংযোগ করে এই টেস্ট সেলে আমরা সরবরাহ দেই। এই হচ্ছে আমাদের মোটামুটি ট্রান্সফরমারের অয়েল টেস্টারের কিভাবে করা হয় তার চিত্রে বলা হচ্ছে গোলকের অন্তত 10 মিলিমিটার উপর পর্যন্ত, আমরা আগে যে গোলক দেখলাম তার 10 মিলিমিটার উপর পর্যন্ত তেল পূর্ণ করতে হবে। অর্থাৎ অর্থাৎ এই যে গোলক থাকবে এর 10 মিলিমিটার উপর পর্যন্ত তেলে পরিপূর্ণ করতে হবে। ট্রান্সফরমার ইনপুটে 25 হার্টজ থেকে 100 হার্টজ ফ্রিকোয়েন্সি 230 ভোল্ট সরবরাহ দিয়ে ভোল্টেজ রেগুলেটরের সাহায্যে ভোল্টেজ 2 কেভি পার সেকেন্ড হারে বৃদ্ধি করতে হবে। অর্থাৎ গোলক দ্বয়ের মধ্যে যে ভোল্টেজ প্রতি সেকেন্ডে 2 কেভি চেঞ্জ করতে হবে, বেশি দ্রুত চেঞ্জ করা যাবে না যতক্ষণ পর্যন্ত স্পার্ক না ঘটে। প্রথম স্পার্কিং এর সময় ইলেকট্রোড দ্বয়ের মধ্যে যে ভোল্টেজ কাজ করে তাকে ব্রেকডাউন ভোল্টেজ বলে। সেকেন্ডারিতে সংযুক্ত ভোল্টমিটার এই ব্রেকডাউন ভোল্টেজ নির্দেশ করে, এবং দুটো গোলকের ভিতর যে দূরত্ব থাকে 2.5 মিলিমিটার, সেই ব্রেকডাউন ভোল্টেজকে 2.5 দিয়ে ভাগ করলে পরেই আমাদের ওই তেলের ডাইলেকট্রিক স্ট্রেংথ পাওয়া যাবে। তবে মনে রাখা প্রয়োজন, এই ব্রেকডাউন ভোল্টেজ 15 কেভি পার মিলিমিটার কম হলে উক্ত তেল ব্যবহার উপযোগী নয়। এই টেস্টটি 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড ধরে এই টেস্ট করতে হবে, অর্থাৎ খুব দ্রুত করা যাবে না, এবং এই 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের ভিতর এটা করা দরকার। খুব দ্রুত করলে পরে আমাদের টেস্ট সেলের খুব ক্ষতি হয়। 5 থেকে 6 বার টেস্ট করে এদের যে গড়মান লওয়া হয় তা উক্ত তেলের ডাইলেকট্রিক টেস্ট। এইভাবে
ট্রান্সফর্মার তেল টেস্ট করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই টেস্ট সেলের সাহায্যে কিভাবে ডাইলেকট্রিক টেস্ট করা যায় সেটা আমরা জেনে নিলাম। এরপরে আসা যাক 6.2 হাই ডিস্টেন্স পরিমাপ পদ্ধতি। ডাইরেক্ট ডিফ্লেকশন পদ্ধতি বা প্রাইসেস গার্ডওয়্যার মেথড, মেগার মেথড, মেগাওম ব্রিজ মেথড, লজ অফ চার্জ মেথড। প্রাইসেস গার্ডওয়্যার পদ্ধতি, প্রাইসেস গার্ডওয়্যার পদ্ধতিতে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের জন্য একটি অত্যন্ত সেন্সিটিভ গ্যালভানোমিটার প্রয়োজন। এই পদ্ধতিতে গ্যালভানোমিটার সরাসরি ডিফ্লেকশন দ্বারা কেবলের ইনসুলেশন রোধ পরিমাপ করে, বিধায় একে ডাইরেক্ট ডিফ্লেকশন পদ্ধতি বলে। গ্যালভানোমিটারটি মুভিং কয়েল টাইপ হয়ে থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে প্রাইসেস গার্ডওয়্যার পদ্ধতিতে দুটো চিত্র দেখানো হয়েছে টেস্টের। প্রথম টেস্ট হচ্ছে একটা কেবল, তার কন্ডাক্টর, আর এটা হচ্ছে ইনসুলেশন। কিছু ইনসুলেশন ছাড়িয়ে ইনসুলেশনের উপর আমাদের ব্যাটারির পজিটিভ থেকে একটা তার জড়ানো হবে, আবার গ্যালভানোমিটার একটা তার কন্ডাক্টরের সাথে জড়াতে হবে বা পেঁচাতে হবে, আর ব্যাটারির নেগেটিভ থেকে অর্থাৎ সোর্সের নেগেটিভ থেকে আমাদের শীতের সাথে তার সংযোগ করতে হবে। এখন আমরা সোর্স থেকে যদি সরবরাহ দেই তাহলে গ্যালভানোমিটারও পার্ট দেবে, ভোল্টমিটারও পার্ট দেবে। এই ভোল্টমিটারের পার্টকে গ্যালভানোমিটার পার্ট দিয়ে ভাগ করলে পরেই আমাদের এই কোর থেকে যে শীত পর্যন্ত যে ইনসুলেশন আছে সেই ইনসুলেশন রেজিস্ট্যান্স অর্থাৎ হাই রেজিস্ট্যান্স পাওয়া যাবে। এখানে গ্যালভানোমিটারের আড়াআড়ি একটা সুইচ দেখানো হয়েছে। গ্যালভানোমিটারকে অতিরিক্ত ডিফ্লেকশনের হাত থেকে রক্ষা করার জন্য গ্যালভানোমিটারটার প্যারালালে একটা সুইচ থাকে। প্রথম অবস্থায় সুইচটা প্যারালালে দিয়ে দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে গ্যালভানোমিটারটাকে ভিতর দিয়ে পার্ট নেওয়া হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের দ্বিতীয় চিত্রে একই চিত্র, যে একটি তার, একটা ধরা যাক এক কয়েল তার একটা পানির ভিতর 24 ঘন্টার ভিতর ডুবিয়ে রাখা হয়, এবং তার পানির উপরে 30 সেন্টিমিটার মতো ইনসুলেশন সরিয়ে দুই ইনসুলেশনের একটা তার দিয়ে শর্ট করে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে একটা তার সংযোগ করা হয়, আর গ্যালভানোমিটার হয়ে একটি তার পরিবাহীতে সংযোগ করা হয়, আর ব্যাটারির নেগেটিভ অর্থাৎ সোর্সের নেগেটিভটা সরাসরি পানির ভিতর প্রবেশ করানো হয়। এখন যদি আমরা প্রয়োজনীয় সরবরাহ দেই তাহলে ভোল্টমিটারও পার্ট দেবে, গ্যালভানোমিটার দ্যাট ইজ লো রেঞ্জের একটা অ্যামিটার, এই অ্যামিটারও পার্ট দেবে। এই ভোল্টমিটারের পার্টকে গ্যালভানোমিটার পার্ট বা অ্যামিটার পার্ট দিয়ে ভাগ করলে পরেই আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স পাওয়া যাবে। প্রাইসেস গার্ডওয়্যার পদ্ধতিতে হাই রেজিস্ট্যান্স পরিমাপের আমরা কিছু সাহিত্য লিটারেচার বা লিখিত কিছু তথ্য এখানে দেওয়া আছে, যে পরীক্ষাধীন কেবল একটি পানি ভর্তি ট্যাঙ্কে 24 ঘন্টা ডুবিয়ে রাখতে হয়। কেবল পরীক্ষার পূর্বে কেবল এবং পানির তাপমাত্রা একই রাখা হয়। কেবলের বহিঃপ্রান্ত ট্যাঙ্কের পানির উপরে রাখা হয়। পানির উপরের 30 সেন্টিমিটার ইনসুলেশন তুলে ফেলা হয়। অপর একটি খোলা তার দ্বারা কেবলের দুই প্রান্ত জড়িয়ে শর্ট করা হয়। ব্যাটারির পজিটিভ প্রান্ত গ্যালভানোমিটারটি সোর্স ও কেবলের পরিবাহীর সাথে সিরিজে সংযুক্ত করা হয়। ব্যাটারির নেগেটিভ প্রান্ত ট্যাঙ্কের সাথে বা ট্যাঙ্কের পানিতে ডুবানো হয়। ইনসুলেশন লিকেজ বা দুর্বল হলে পানির ভিতর দিয়ে নেগেটিভ হয়ে সোর্সে ফিরে যায় কারেন্ট। গ্যালভানোমিটারের সাথে একটি শান্ট ব্যবহার করা হয়, যা সমন্বয় করে গ্যালভানোমিটার পার্ট লওয়া হয়। ব্যাটারির ইএমএফ নির্ণয়ের জন্য একটি ভোল্টমিটার সংযুক্ত করা হয়। কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স মনে রাখতে হবে যে আরআই ইজ ইকুয়াল টু ভোল্টমিটার রিডিং বাই অ্যামিটার রিডিং। যে ভোল্টমিটারটা সংযুক্ত হচ্ছে তার রিডিং, আর অ্যামিটার রিডিং মানে গ্যালভানোমিটার একটা লো রেঞ্জের অ্যামিটার, গ্যালভানোমিটার পার্ট দিয়ে ভাগ করতে হবে। মনে রাখতে হবে যে গ্যালভানোমিটারের কারেন্ট খুব সূক্ষ্ম কারেন্ট, যাতে খুব কম কারেন্ট যাতে প্রবাহিত মানে রিড করে সেই ধরনের একটা গ্যালভানোমিটার নিতে হবে, যেমন মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, পিকো অ্যাম্পিয়ারের এই গ্যালভানোমিটারটা সংযোগ করতে হবে। তাহলে আমাদের গ্যালভানোমিটার রিডিং ইজ ইকুয়াল টু ভোল্টমিটার রিডিং হচ্ছে ভি, আর অ্যামিটার রিডিং হচ্ছে আইজি, অর্থাৎ ভোল্টেজকে আইজি দিয়ে ভাগ করলে পরেই আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে। ইএমএফ উৎস স্থির রেখে সরাসরি গ্যালভানোমিটারকে মেগাওহমে ক্যালিব্রেট করে সরাসরি মেগাওহমে
কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স পাওয়া যাবে। অনেক সময় গ্যালভানোমিটারটা অ্যামিটারে রিড না করে এটা মেগা ওহমে ক্যালিব্রেট করা হয় এবং সেই ক্যালিব্রেশন থেকে সরাসরি রিডিংটা পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ডিফ্লেকশন পদ্ধতি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আসা যাক আমাদের মেগারের গঠন ও কার্যপ্রণালী। আমরা জানি যে মেগার দুই প্রকার, সাধারণত অ্যানালগ মেগার আর একটা হচ্ছে ডিজিটাল মেগার। তা আমাদের আজকের আলোচনা হচ্ছে একটা অ্যানালগ মেগারের গঠন। অ্যানালগ মেগারের ভিতরে যে অংশগুলো আছে সেটা সম্পর্কে আগে উল্লেখ করা যাক। একটা হচ্ছে কন্ট্রোল কয়েল এবং কন্ট্রোল কয়েল রেজিস্ট্যান্স, দুই হচ্ছে ডিফ্লেক্টিং কয়েল এবং ডিফ্লেক্টিং কয়েলের রেজিস্ট্যান্স, পয়েন্টার এবং দাগাঙ্কিত স্কেল, গার্ড রিং, ম্যাগনেটো বা ডিসি জেনারেটর, স্থায়ী চুম্বক বা ফিল্ড, আর্মেচার হ্যান্ডেল। এছাড়াও মেগারের তিনটি টার্মিনাল থাকে, লাইন টার্মিনাল, আর্ক টার্মিনাল ও গার্ড টার্মিনাল। এবার দেখে নেওয়া যাক, এটা হচ্ছে মেগারের মূল অংশ। এটা হচ্ছে একটা স্থায়ী চুম্বক, সেই চুম্বকের মাঝে একটা কন্ট্রোল কয়েল আর একটা রিফ্লেক্টিং কয়েল পরস্পর 90 ডিগ্রিতে সেট করা থাকে এবং এই 90 ডিগ্রির পিভটিং পয়েন্ট, 90 ডিগ্রির যেখানে সেট করা থাকে সেখান থেকে পিভটিং করে একটা পয়েন্টার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত মেগা ওহমে একটা স্কেলের উপর অবস্থান করে। কন্ট্রোল কয়েলের সাথে একটা রেজিস্ট্যান্স আর সিরিজে সংযুক্ত থাকে এবং কন্ট্রোল কয়েলটা সাপ্লাইয়ের সাথে প্যারালালে সংযুক্ত থাকে। এই কন্ট্রোল কয়েলটাকে অনেক সময় প্রেসার কয়েল বলে। আর ডিফ্লেক্টিং কয়েলের সাথে একটা রেজিস্ট্যান্স আর ড্যাশ সিরিজে সংযুক্ত থাকে এবং ডিফ্লেক্টিং কয়েলের সাথে লাইন টার্মিনাল এবং আর্ক টার্মিনাল সিরিজে সংযুক্ত থাকে। যে রেজিস্ট্যান্সটা মেগারের সাহায্যে পরিমাপ করতে হবে, অর্থাৎ যা টেস্ট করতে হবে, সেই লাইন এবং আর্ক টার্মিনালের সাথে লাগাতে হবে। এই মেগারে একটা গার্ডিং থাকে। যদি আর্ক এবং লাইন টার্মিনালের ভিতর ধুলো বালি সাথে আবহাওয়া থাকে, তখন আমরা মেগার দিয়ে যখন কাজ করি, অর্থাৎ যখন টেস্ট করি, তখন এই ধুলো বালি আর্থের জন্য সেই কারেন্টটা যদি ডিফ্লেক্টিং কয়েলে প্রবেশ করে, তাহলে মেগার অতিরিক্ত পার্ট দেয় বা ভুল পার্ট দেয়, বেশি পার্ট দেয়, অর্থাৎ ডিফ্লেকশনে প্রভাবিত হয়। তখন ধুলোবালি আবহাওয়াজনিত যে লিকেজ কারেন্টটা লাইন দিয়ে সরাসরি নিউট্রালে নেগেটিভে চলে যায়। মেগার তার প্রয়োজনীয় সাপ্লাই পাবে একটা ডিসি জেনারেটর থেকে, এবং ডিসি জেনারেটর এটা হচ্ছে হ্যান্ড ড্রাইভে বা হস্তচালিত। এখন মেগারের লাইন এবং আর্ক টার্মিনাল যদি ওপেন রেখে আমরা যদি ঘুরাই, তাহলে শুধু কন্ট্রোল কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং কন্ট্রোল কয়েলের জন্য যে টর্কটা উৎপন্ন হবে মেইন ম্যাগনেটিক ফিল্ডটা কাট করে, সেই টর্কটা মেগারের পয়েন্টারটাকে ইনফিনিটিতে নিয়ে যাবে। এবার যদি শর্ট করে দেওয়া হয় লাইন এবং আর্ক টার্মিনাল, অথবা খুব লো রেজিস্ট্যান্স লাগানো হয়, তখন ডিফ্লেক্টিং কয়েল দিয়েও কারেন্ট প্রবাহিত হবে, কন্ট্রোল কয়েল দিয়েও কারেন্ট প্রবাহিত হবে। ডিফ্লেক্টিং কয়েলের টর্ক উৎপন্ন হবে এবং কন্ট্রোল কয়েলও টর্ক উৎপন্ন হবে। উভয় টর্কের রিজাল্টেন্ট টর্কের জন্য এখানে মেগা ওহমে এখানে পয়েন্টারটা মুভ করে। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু লাইন এবং আর্ক টার্মিনালের ভিতর রেজিস্ট্যান্স শূন্য অর্থাৎ শর্ট করে দেওয়া হয়েছে, সেহেতু মেগারটা জিরো পজিশন শো করবে, অর্থাৎ কন্ট্রোল কয়েলের টর্কটা খুবই নগণ্য হবে। ফলে ডিফ্লেক্টিং কয়েলের টর্কটা পয়েন্টারটাকে জিরো পজিশনে নিয়ে যাবে। ঠিক মেগারের কিভাবে ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয় করা হয়, একটা টার্মিনাল আর্ক টার্মিনাল ইনসুলেশনের উপর আর লাইন টার্মিনাল হচ্ছে পরিবাহিত সংযোগ করে মেগার ঘুরলে পরেই এখানে ইনসুলেশন রেজিস্ট্যান্স শো করে। তবে ইনসুলেশন রেজিস্ট্যান্স সাধারণত 0.5 মেগা ওহম বা 1 মেগা ওহমের কম হওয়া উচিত নয়। এইগুলোই বলা হয়েছে মেগারের কার্যপ্রণালী। যে রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে তার টার্মিনাল দুটি লাইন ও আর্ক টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। মেগার লাইন ও আর্ক টার্মিনাল ওপেন রেখে হাতল ঘুরালে শুধুমাত্র কন্ট্রোল কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে কন্ট্রোল কয়েলে যে টর্ক উৎপন্ন হয় তার জন্য পয়েন্টার ইনফিনিটি নির্দেশ করে। আমরা সার্কিট দেখে সেটা আলোচনা করলাম, সার্কিটে সেটা আলোচনা করা হয়েছে, সেটাই ল্যাঙ্গুয়েজের সাহায্যে বলা হচ্ছে। মেগারের টার্মিনাল দ্বারা শর্ট করে হাতল ঘোরালে কন্ট্রোল কয়েল ও ডিফ্লেক্টিং কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে উভয় কয়েলে যে টর্ক উৎপন্ন হয় তার লব্ধি টর্কের জন্য
পয়েন্টার স্কেলে 0 পার্ট নির্দেশ করে, কারণ কন্ট্রোল কয়েলের তুলনায় ডিফ্লেক্টিং কয়েলের কারেন্ট এবং টর্ক এত বেশি হয় যে কন্ট্রোল কয়েলের টর্ক নগণ্য হয়। কেবলের ইনসুলেশন ডিসটেন্স পরিমাপের ক্ষেত্রে টার্মিনাল তিনটির সংযোগ লাইন টার্মিনাল আর্থের সাথে, লাইন টার্মিনাল কোরের সাথে, আর্থ টার্মিনাল কেবল ইনসুলেশনের সাথে এবং গার্ড টার্মিনাল শীতের সাথে সংযোগ করতে হয়। হাতল ঘোরালে, একভাবে সংযোগ করলে হাতল ঘোরালে উভয় কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং তাদের যে লব্ধি টর্ক হবে, লব্ধি টর্কের জন্য পয়েন্টার ওই ইনসুলেশন ডিসটেন্সের মান অনুসারে মেগা ওহমে পার্ট নির্দেশ করবে। মেগারের লাইন এবং আর্থ টার্মিনালের মধ্যে জলীয় বাষ্প এবং ধুলাবালির কারণে লিকেজ কারেন্ট ডিফ্লেক্টিং কয়েলে প্রবেশ করে পার্টের ত্রুটি দেখায়। মেগারের লাইন টার্মিনালের চতুর্দিকে একটি ধাতব গার্ডিং যা মেগারের নেগেটিভ টার্মিনালের সাথে সরাসরি সংযুক্ত করা হয়। লিকেজ কারেন্ট মেগারের ভিতরে প্রবেশ না করে গার্ডিং হয়ে নেগেটিভ হয়ে জেনারেটরে ফিরে যায়, ফলে মেগারের বিক্ষেপ প্রভাবিত হয় না। এখানে দেখানো হচ্ছে মেগারের সাহায্যে কিভাবে হাই রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। লাইন টার্মিনালটা আমরা একটা 3 কোর কেবলের একটা পরিবাহীর সাথে সংযুক্ত করা হয়েছে এবং আর্থ টার্মিনালটা 3 কোর কেবলের পরিবাহীর সাথে সংযোগ করে আমাদের শীতের সাথে সংযোগ করা আছে। এখন মেগারটা ঘুরলে পরেই এই পরিবাহী থেকে এই শীতের মধ্যে যে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা সেটা পরিমাপ করবে, অর্থাৎ মেগারের লাইন ও আর্থ টার্মিনালের মধ্যে 100 কিলো ওহমের বেশি রোধ লাগিয়ে হাতল ঘোরালে, অর্থাৎ কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্স 100 কিলো ওহমের বেশি, এবং এই রেজিস্ট্যান্স সাধারণত মেগা ওহমের নিচে হবে না, 1 মেগা ওহমের নিচে হয় না। এ হচ্ছে মেগারের সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ, অর্থাৎ আমরা যে কোনো মেগারের সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে পরে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে কেবলের পরিবাহীতে একটা তার লাগিয়ে দেবো, লাইন টার্মিনাল লাগিয়ে দেবো এবং আর্থের সাথে বা শীতের সাথে আমরা একটা টার্মিনাল লাগাই ঘোরালে পরেই মেগারে হাই রেজিস্ট্যান্স শো করবে এবং তার মান সাধারণত 1 মেগা ওহমের কম হওয়া কোনোভাবেই উচিত না। এবার মেগারের ব্যবহার। মেগারের সাহায্যে সুইচের বা ফিউজের পোলারিটি টেস্ট করা যায়। মেগারের সাহায্যে ওয়ারিং এর দুটি পরিবাহীর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। মেগারের সাহায্যে কন্টিনিউটি বা শর্ট সার্কিট টেস্ট করা যায়। মেগারের সাহায্যে সুইচের বা ফিউজের পোলারিটি টেস্ট করার জন্য যায় মেইন সুইচ অফ করে মেগারের লাইন টার্মিনাল সুইচের উপরের লাইভ টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। ডিস্ট্রিবিউশন বোর্ডের ফিউজ লাগানো থাকবে, যে সুইচে পোলারিটি টেস্ট করতে হবে সেটা অন করে মেগারের আর্থ টার্মিনাল উক্ত সুইচের সাথে সংযোগ করতে হবে। লোড খোলা রাখতে হবে। এবার হাতল ঘোরালে মেগারে 0 পার্ট দিলে বোঝা যাবে সুইচ ফেজে আছে, আর মেগারে পার্ট দিলে বোঝা যাবে সুইচ নিউট্রালে আছে। অর্থাৎ আমরা একটা টার্মিনাল লাইভ টার্মিনালের সাথে ওয়ারিং এর আর একটা টার্মিনাল সুইচের খুলে সুইচের টার্মিনালের সাথে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে ঘোরালে পরেই লোডটা অফ রাখবো এবং সুইচটা অন রাখবো। আর আমাদের যে আমাদের ফিউজটা অন রাখতে হবে। এই অবস্থা ঘোরালে মেগার যদি 0 পার্ট দেয় তাহলে পোলারিটি ঠিক আছে, আর যদি 0 পার্ট না দেয় তাহলে বোঝা যাবে যে পোলারিটি ঠিক নাই, অর্থাৎ সুইচ নিউট্রাল লাগানো আছে। এখানে সেটাই দেখানো হয়েছে যে দুটো লাইন এবং লাইন টার্মিনাল এবং আর্থ টার্মিনাল দুটো পরিবাহীতে লাগানো হয়েছে, দুটো লাইন এবং ফেজের সাথে লাগানো হয়েছে। তো যদি ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয় তাহলে আমাদের যেটা ইনসুলেশন রেজিস্ট্যান্স করতে তার সুইচটা অন করে দিতে হবে, ফিউজটা অন থাকবে এবং লোডটা খুলে রাখলে পরে যদি হাতল ঘোরায় তাহলে মেগারে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার যে দুটো পরিবাহীর মধ্যে যে ইনসুলেশন রেজিস্ট্যান্স সেটা পরিমাপ করবে। যদি পোলারিটি টেস্ট করতে হয় তাহলে এই একটা টার্মিনাল লাইনের সাথে আর আর্থ টার্মিনালটা এই সুইচটা খুলে সুইচের দুই ফেজের সাথে লাগাই দিতে হবে, সুইচের টার্মিনালের সাথে লাগাই দিতে হবে। ফলে এই বাল্বটা খোলা রাখতে হবে বা লোডটা খোলা রাখতে হবে আর এর ফিউজটা লাগিয়ে দিতে হবে। ঘোরালে পরে যদি 0 শো করে তাহলে সুইচটা ফেজে আছে, আর যদি হাই রেজিস্ট্যান্স শো করে তাহলে বোঝা যাবে সুইচটা ফেজে নেই। এইভাবে মেগারের সাহায্যে ওয়ারিং এর দুটি পরিবাহীর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বলা হয়েছে। এখানে আমাদের মেইন সুইচটা অফ করে দিতে হবে, মেইন সুইচটা অফ করে লাইন এবং আর্থ টার্মিনাল মেইন সুইচের উপরে দুই টার্মিনালের সাথে লাগাতে হবে।
যার ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে, যেটা তার সুইচটা অন করে দিতে হবে, লোডটা অফ করে দিতে হবে, আর এই ফিউজটা লাগানো থাকবে। এখন এই মেগারটা ঘোরালে পরে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে সেটি হচ্ছে এই দুই তারের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স। তবে মনে রাখতে হবে দুটি পরিমাণের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স অবশ্যই 0.5 মেগা ওহমের কম হলে চলবে না। এবার মেগার সাহায্যে কন্টিনিউটি টেস্ট, যদি কন্টিনিউটি টেস্ট করা হয় তাহলে V1 এবং V2 একটা কয়েল, W1 W2 কয়েল, U1 U2 কয়েল, তাহলে V1 এবং V2 কয়েলের মধ্যে যদি মেগারের দুই টার্মিনাল লাইন এবং 8 টার্মিনাল লাগাই আমরা ঘুরাই, যদি জিরো শো করে তাহলে বোঝা যাবে কন্টিনিউটি ঠিক আছে। আর যদি জিরো শো না করে তাহলে বোঝা যাবে ওহমে মেগা ওহমে শো করলে পরে তাহলে বোঝা যাবে এটা ওপেন আছে। এরকম একটা কয়েলের সাথে আরেকটা কয়েল শর্ট আছে কিনা, তাহলে V1 এবং W1 এর সাথে মেগার দুটো টার্মিনাল লাগায় আমরা ঘোরালে যদি জিরো শো করে তাহলে শর্ট আছে। আর যদি মেগা হোমে বা একটা রেজিস্ট্যান্স শো করে তাহলে বোঝা যাবে যে এটা সেপারেট আছে, অর্থাৎ শর্ট নেই। আর্ট টেস্ট করতে হলে পরে মেগারের একটা টার্মিনাল যে কোনো একটা টার্মিনালের সাথে সংযোগ করতে হবে, আর মেগারের অন্য টার্মিনালটা আর্টের সাথে সংযোগ করতে হবে। ঘোরালে পরে যদি জিরো শো করে তাহলে বোঝা যাবে যে যে ওই টার্মিনালটা, ওই মোটরের টার্মিনালটা লাইন আর্ট হয়ে গেছে। এভাবে যে কোনো টার্মিনাল আর্ট হয়েছে কিনা বা যে কোনো কয়েল আর্ট হয়েছে কিনা সেই কথা আমরা পরীক্ষা করতে পারবো। এবার আর্ট টেস্টারের সাহায্যে আর্ট রেজিস্ট্যান্স পরিমাপ, এখানে P1 C1 P2 C2 সাধারণত 4টি টার্মিনাল থাকে। P1 C1 শর্ট করে E, P2 কে টার্মিনাল P, C2 কে টার্মিনাল C বলে। তো এই টার্মিনাল তিনটে স্পাইকের সাথে সংযোগ করা হয়। পি টার্মিনাল আর্থের ই টার্মিনাল আর্থের সাথে, পি টার্মিনাল পটেনশিয়াল স্পাইকের সাথে, আর সি টার্মিনাল কারেন্ট স্পাইকের সাথে সংযোগ করা হয়। সংযোগ করে এই আট টার্মিনাল থেকে পি টার্মিনাল 20 থেকে 40 মিটার দূরত্বে স্থাপন করা হয়। এখানে 23 মিটার দূরে স্থাপন করার কথা বলেছে, সাধারণত 20 থেকে 23 অর্থাৎ 75 ফিটের মধ্যে এটা রাখার চেষ্টা করা হয়। এইভাবে লাইন টার্মিনাল এই আট টার্মিনাল আর্থের সাথে, পি টার্মিনাল পটেনশিয়াল স্পাইকের সাথে, আর সি টার্মিনাল কারেন্ট স্পাইকের সাথে লাগিয়ে ঘোরালে পরে এই আর্ট টেস্টারটা যে ওহমটা শো করবে সেটি হবে এই ইনস্টলেশনের আর্থ রেজিস্ট্যান্স। অর্থাৎ এর মান সাধারণত বাসাবাড়ির ক্ষেত্রে 5 এর উপর হয় না। তারপরে বড় বড় পাওয়ার স্টেশনের ক্ষেত্রে 0.1 মেগা ওহম হয়। তারপরে মিডিয়াম পাওয়ার স্টেশন করতে 0.5 মেগা ওহম হয়। এগুলো রিড করবে, এটা তোমরা জানো, তোমরা এস্টিমেটিং এ পড়েছো এবং আরো অনেক ক্ষেত্রে পড়েছো, বেসিক ইলেকট্রিক অ্যাডভান্স ইলেকট্রিসিটিতে পড়েছো। এবার আর্ট টেস্টারের সাহায্যে আর একটা চিত্র দেখানো হয়েছে, দেখানো হচ্ছে এদের ভিতর দূরত্ব কিন্তু 20 মিটার অর্থাৎ 60 ফিটের মতো দেখানো হয়েছে। এটা একটা ডিজিটাল মেগার, এটা সাধারণত হস্তচালিত হ্যান্ড ড্রাইভের না, ঘোরানো লাগে না, ভিতরে ডিসি জেনারেটর থাকে না, এর ভিতর সাধারণত ব্যাটারি বা ডিসি সোর্সের সাহায্যে সরবরাহ দেওয়া হয়। তাহলে এখন অ্যানালগ মিটারে হাতল ঘোরালে আর্ট টেস্টারের ডিসি জেনারেটর ডিসি ভোল্টেজ উৎপন্ন করে রিভার্সারের সাহায্যে আরতে এসি এবং রেকটিফায়ারের সাহায্যে মেজারিং ইনস্ট্রুমেন্টে ডিসিপেট করে। অনেক অ্যানালগ আর্ট টেস্টার এবং ডিজিটাল আর্ট টেস্টার ব্যাটারি চালিত। এবার মূল্যায়ন, মেগার কি কি কাজে ব্যবহৃত হয়। এক হচ্ছে মেগারের সাহায্যে সুইচের বা ফিউজের পোলারিটি টেস্ট করা হয়। মেগারের সাহায্যে ওয়ারিং এর দুটি পরিমাণিত ইনসুলেশন পরীক্ষা করা যায়। মেগারের সাহায্যে কন্টিনিউটি বা শর্ট সার্কিট টেস্ট করা যায়। মেগার লাইন ও আট টার্মিনাল শর্ট করে টেস্ট করলে কত পার্ট পাওয়া যাবে? 0। মেগারের 3টে টার্মিনাল লাইন টার্মিনাল কোরের সাথে, আট টার্মিনাল কেবল ইনসুলেশনের সাথে এবং গার্ড টার্মিনাল শীতের সাথে সংযোগ করা হয়। ইনসুলেটিং তেলের ডাইলেকট্রিক স্ট্রেংথ বলতে কি বুঝো? একক পুরুত্বের ইনসুলেটিং ম্যাটেরিয়াল যে পরিমাণ ভোল্টেজ সহ্য করতে পারে তাকে বলা হয় ডাইলেকট্রিক স্ট্রেংথ। এবং মিনারেল ইনসুলেটিং অয়েল অর্থাৎ ট্রান্সফরমারের ক্ষেত্রে এই ডাইলেকট্রিক স্ট্রেংথ হচ্ছে 25 হতে 30 কেবি পার মিলিমিটার। পরিমাপ্য রোধ মেগারের সাথে কিভাবে সংযোগ করতে হয়? লাইন এবং আট টার্মিনালের মধ্যে অর্থাৎ ডিফ্লেক্টিং কয়েলের সাথে সিরিজে সংযোগ করতে হয়। এই হচ্ছে আমাদের মূল্যায়ন। আর তোমরা এই প্রশ্নগুলো, বাড়ির কাজ, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে ফেলবে। ট্রান্সফরমার তেলের ডাইলেকট্রিক টেস্ট কিভাবে করা যায়, মেগারের গঠন ও কার্যপ্রণালী লেখো, প্রাইসেস গার্ডার পদ্ধতিতে
ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ প্রক্রিয়া বর্ণনা করো, আর্ট টেস্টারের সাহায্যে আর্ট রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি বর্ণনা করো, মেগারের সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি বর্ণনা করো। এই হচ্ছে আমাদের বাড়ির কাজ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আগামী দিনের ক্লাস হবে অধ্যায় 7 এবং 9, অর্থাৎ মাল্টিমিটার এবং ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার। 7 চ্যাপ্টারটা খুবই ছোট, এই জন্য এর সাথে 9 নাম্বার ইনক্লুড করা হয়েছে। তোমরা পারলে একটু দেখে আসবে। ধন্যবাদ। আজকের মতো তোমরা সকলে ভালো থাকো এবং সাবধানে থাকো, করোনা মুক্ত থাকো, এইটাই আশা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।